এখন অবধি কোন দেশ নিজের দেশের মাটিতে টি-20 ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি। ভারত কি পারবে? এখন অবধি কোন দেশ পরপর দুবার টি-20 বিশ্বকাপ জিততে পারে। ভারত কি পারবে? রবিবার 8ই মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এক মহাকাব্যিক লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। একদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত, লক্ষ্য যাদের তৃতীয় টি-20 বিশ্বকাপ জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখা, আর অন্যদিকে নিউজিল্যান্ড, যারা মুখিয়ে আছে প্রথমবার এই ট্রফিটি ঘরে তুলতে। 2023 ওয়ানডে বিশ্বকাপের হৃদয় ভাঙ্গা স্মৃতি কি তারা করবে ভারতীয় দলকে, নাকি 2024-এর পর টানা দ্বিতীয়বার টি-20 ট্রফি জিতে ইতিহাস গড়বে মেন ইন ব্লু? রবিবারের গোধূলিতে 1,32,000 দর্শকের গর্জনে যখন টস হবে, তখন শুধু ট্রফি নয়, লড়াই হবে স্নায়ুর। পরিসংখ্যান এবং ফর্মের বিচারে ভারতের পাল্লা কিছুটা ভারী হলেও এই মুহূর্তে নিউজিল্যান্ডকেও কিন্তু খাটো করে দেখছে না ক্রিকেট বিশ্ব। ঘরের মাঠের সমর্থন এবং সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে যে বিধ্বংসী ব্যাটিং ভারত দেখিয়েছে, তাদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকারই কথা। অন্যদিকে নিউজিল্যান্ড দল যেভাবে অত্যন্ত গোছানো, মাত্র 12.5 ওভারে টুর্নামেন্টের হট ফেভারিট সাউথ আফ্রিকাকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে উঠেছে দল। আর বড় টুর্নামেন্টের নকআউটে ভারতকে আটকানোর এক অদ্ভুত ক্ষমতা কিউইদের বরাবরই থাকে। ফলে লড়াইটা হবে ফেভারিট বনাম কালো ঘোড়া। ভারত কি তৃতীয়বারের মতো টি-20 মুকুট মাথায় তুলবে, নাকি ব্ল্যাক ক্যাপসদের হাতে তুলে দেবে তাদের ইতিহাসের প্রথম টি-20 বিশ্বকাপ? উত্তর লুকিয়ে আছে রবিবারের ফাইনাল ম্যাচে। নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। টি-20 বিশ্বকাপের নানান দিক নিয়ে আলোচনায় আজ আমার সাথে স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন রাজ্যের দুজন বিশিষ্ট ক্রীড়াবিদ। রয়েছেন প্রাক্তন রঞ্জি ক্রিকেটার ও বর্তমান কোচ হাবুল ভট্টাচার্য এবং বিশিষ্ট ক্রীড়াবিদ তথা ক্রিকেটার স্বপন মিয়া। দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। স্বপন দা, আপনার কাছে যাই প্রথম। দুই দলের জয়ের জন্য তো ঝাঁপাবে নিশ্চয়ই। এখন কি মনে হচ্ছে, ভারত না নিউজিল্যান্ড, তাদের কি এই যে উইনিং কম্বিনেশন সেমিফাইনালে, কেউ কি উইনিং কম্বিনেশন ভাঙবে বলে মনে হয়? দল কি পরিবর্তন করবে ফাইনালের জন্য? সত্যি কথা বলে কি, খেতাবি লড়াই, তো দলই চাইবে নিজেদের উইনিং কম্বিনেশন না ভেঙে লড়াইটা আরো জোরদার করতে এবং সেমিফাইনালের ধারাবাহিকতা বজায় রাখতে। দু দলই কিন্তু দুর্ধর্ষ ব্যাটিং করেছে সেমিফাইনালে। সেই জায়গায় যদি বলি যে ভারতীয় দল যতটা ব্যাট করেছে তার থেকে কিন্তু ভালো ব্যাট করেছে নিউজিল্যান্ড। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে এবং হট ফেভারিট ছিল দক্ষিণ আফ্রিকা। হ্যাঁ, সত্যি কথা। কিন্তু যে কথাটা বলবো যে নিউজিল্যান্ড যেভাবে ব্যাট করলো, তাদের উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা একদম নেই। কিন্তু ভারতীয় দলের ছোট্ট একটা প্রশ্ন রয়েছে, ভাঙতে পারে আবার নাও পারে। সেটা কিন্তু অভিষেক শর্মা। অভিষেক শর্মা যে পারফরমেন্স করেছে এখন পর্যন্ত, যে ধারাবাহিকতা, সেটা অভিষেক শর্মার পরিবর্তে যে কেউ আনা যেতে পারে। শ্রেয়স আয়ারকে এখনো খেলানো হয়নি, রিঙ্কু সিংকে খেলিয়েছে। রিঙ্কু সিং ভালো ব্যাট করেছে, সময় পায়নি। রিঙ্কু সিং তো আসলে 6-7 নম্বরে ব্যাট করতে আসে, সময় ততটা পায় না, কিন্তু নিজেকে মেলে ধরার চেষ্টা করেছে। তো দেখা যাক কি হয়। ওকে, আপনি বলছেন তাহলে ভারতীয় দলে একটা চেঞ্জ আছে, চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে, এখানে উইনিং কম্বিনেশন ভেঙে দেওয়ার সম্ভাবনা আছে, কিন্তু নিউজিল্যান্ডের সেটা নেই। হাবুলদা, আপনার কি মনে হয় এখানে এই জায়গাটাতে? আমি শুরুতে উইনিং কম্বিনেশন কেন বলছি সেটা পরে আসছি, কেন জানতে চাইছি যে দল পরিবর্তন হবে কিনা। দল পরিবর্তনের ভারতীয় দলের টিম চেঞ্জ হবার কোনো সম্ভাবনা খুবই কম। আচ্ছা, যে উইনিং কম্বিনেশন আছে এই উইনিং কম্বিনেশনই থাকবে। আচ্ছা, আমার যা চিন্তাধারা আর কি। ব্যাপারটা হচ্ছে যে শুরুতেই মহাকাব্যিক যে শব্দটা ইউজ করা হয়েছে, এই টি-20 ক্রিকেটে কিন্তু এটা ছোট গল্পের মতো খেলা। ক্রিকেট কাব্যের মতো খেলা নয় এটা। আচ্ছা, না, খেলাটার মূল উদ্দেশ্য হচ্ছে মারো। হ্যাঁ, এই খেলাটার মূল উদ্দেশ্য হচ্ছে মারা। যে না মারতে পারবে জিতবে না। খেলাটাই হচ্ছে মূল, খেলাটা হচ্ছে এই জায়গার মধ্যে কোনো টেকনিক্যাল বিষয় নেই। যে ভালো মারতে পারে ওই টিমের রান উঠবে। ওই দিক দিয়ে যদি আমি দেখি, সেটা হচ্ছে ইন্ডিয়া টিমের যে বর্তমান যে অবস্থান, এই যে বিশেষ করে
ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকেই শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে, বিশেষ করে সঞ্জু স্যামসং এর ব্যাটিং আর বিশেষ করে ওয়াংখেড়ের যে উইকেট, এই দুটোই একসাথে মানে ক্রিকেটের পক্ষেই গেছে, ইন্ডিয়ার পক্ষেই গেছে। কিন্তু ক্রিকেটের মধ্যে দুর্ভাগ্য কয়েকটা শব্দ থাকে, যেমন যদি সঞ্জু স্যামসাং এর ক্যাচটা যদি ইংল্যান্ডের ব্রুক যদি না ফেলতো তাহলে কি হতো? তাহলে কিছুই হতো না। ইন্ডিয়া টিমের যে কম্বিনেশন, এই জায়গার মধ্যে তৃতীয় কোনো প্লেয়ার আনার ক্ষেত্রে আমার তো মনে হয় না কোনো চেঞ্জ হবে। স্বপন বলেছে হতে পারে না, অভিষেক শর্মার কথা বলছে, অভিষেক শর্মার কথা বলছে এই ফরম্যাটের জন্যই ওকে ইন্ডিয়া টিমে ও খেলছে, এই ফরম্যাটে এ মারবে এবং এক নম্বর টিম টি20 ব্যাটারদের মধ্যে এক নম্বর আইসিসি র‍্যাঙ্কিং আছে এখন। ও কোন সময় মারবে সেটা কালকেই দেখতে পারবো আমরা, তার ব্যাটিং। কারণ একটা প্লেয়ারের যখন চাপে পড়ে যায় তারপরেই কিন্তু তার খোলস থেকে বেরিয়ে আসার একটা সম্ভাবনা থাকে, কারণ যেহেতু এটা ইন্টারন্যাশনাল ম্যাচ। যেমন সঞ্জু স্যামসং পরপর 3টা টি20তে সেঞ্চুরি করার পর টিমে কিন্তু জায়গা হয়নি, সবাই কিন্তু বলছে জায়গা হয়নি, করতে 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 সুযোগ পেয়েছে, সুযোগ পাওয়ার পর এখন তো সঞ্জু স্যামসং ইন্ডিয়া টিমের মানে 1 নম্বর ব্যাটার হিসেবে আমরা পরপর দুটো ম্যাচে দুর্দান্ত। এই হচ্ছে মূল ক্রিকেটের এই ফরম্যাটের খেলার মধ্যে মারাটাই আসল। কিন্তু তুলনামূলক বিচার করলে যে কিউজদের যে টিম, তাদের যে আমি যাচ্ছি আরেকটা লাইনে, কিউজদের যে বোলিং, যে বিশেষ করে পেস বোলিং এর থেকে ইন্ডিয়া টিমের পেস বোলিং এ আমরা বুমরা নির্ভর, কিন্তু কিউজদের নিউজিল্যান্ডের যে বোলার ফার্গুসন থেকে আরম্ভ করে যে বোলিং, যে হেনরি যে বোলিং এর যে তার ধার, এটা কালকের ম্যাচেই আমরা বুঝতে পারবো। এই জায়গাটা ওই মাঠে শুরুতেই তুমি বলেছিলে সেটা আমাদের ইন্ডিয়া টিমের জন্য অপয় মাঠ, কিন্তু অপয় না। আসল হচ্ছে আহমেদাবাদ স্টেডিয়ামের যে মূল যে পিচ, এই পিচে ওয়াংখেড়ে পিচ আকাশ পাতাল তফাৎ। ওয়াংখেড়ে পিচে আমি তো নিজেও খেলেছি ওই মাঠে, এরকম অসাধারণ পিচ। কারণ যদি হিস্ট্রি যদি হয়, ইন্ডিয়ান ক্রিকেট হিস্ট্রি যদি হয়, যত সেরা ব্যাটসম্যান যা এসছে ওয়েস্ট জোন থেকে, বিশেষ করে বোম্বে ঘরানার যে ব্যাটসম্যানরা, আমরা সুনীল গাভাস্কর বলি, সচিন তেন্ডুলকর, রোহিত শর্মা বলি, ভালো ব্যাটার কিন্তু এসছে ওয়েস্ট থেকে। এই জায়গার মধ্যে ওয়াংখেড়ের যে উইকেট, দুর্দান্ত উইকেট ছিল, আপনার পিচিং বল আসতো, কিন্তু আহমেদাবাদের পিচে লাল কালো মাটির একটা চেঞ্জ হচ্ছে, যাতে লাল মাটির ভাগ যাতে বেশি থাকে। বেশি থাকলে কি হয়, বলের বাউন্স থাকে বেশি। আচ্ছা, এটা রহস্যটা কি, মানে বলের বাউন্সের জন্য? হ্যাঁ, বাউন্স থাকবে। যদি লাল মাটির সংখ্যা যদি বেশি থাকে, অলরেডি টিমের দাবি হয়েছে যা দেখলাম, যে যাতে লাল মাটির সংখ্যা যাতে কালো মাটিও থাকবে, লাল মাটিও সংখ্যা বেশি থাকবে। একটু যোগ করে নেই, হাবুলদার যা বলছে ঠিক, সত্যি কথা বলছি। ভারতের মাঠে যেতে খেলা হচ্ছে এখন পর্যন্ত, ভারতীয় ব্যাটিং নির্ভর পিচ কিন্তু তৈরি করা হয়েছে। এখন পর্যন্ত টি20তে ভারত যতটি উইকেটে খেলেছে, কোন উইকেটে কিন্তু তেমনটা বোলারদের ফেভারে ছিল না, সবটাই ব্যাটারদের ফেভারে ছিল। আমরা যদি দেখি অতীতের সঙ্গে যদি মেলাই, হায়দ্রাবাদ বলো, দিল্লি বলো বা চেন্নাই বলো, যে উইকেটই হোক না কেন কিছুটা বোলারদের সাহায্য করতো, স্পিন বা পেসারদের। কিন্তু এবছর কিন্তু সম্পূর্ণ ব্যাটারদের জন্য তৈরি করা হয়েছে, বেশ বড় বড় রান করছে কিন্তু এবার ভারতীয় ব্যাটসম্যান। যেটা বলেছে ঠিক কথাই বলেছে, খেলাটা কিন্তু টি20 ক্রিকেট, একদম খেলাটা কিন্তু টি20, নট 50 ওভার্স বা ডেজ ম্যাচ নয়। এই জায়গার মধ্যে উইকেট অনেকটাই অ্যাডভান্টেজ থাকে। টি20 ক্রিকেটে মূল থিঙ্ক হচ্ছে এই ক্রিকেটটা মারা, শুধু মারা, আর কিছু না। কিন্তু আপনার পিচিং বল যদি খুব ফাস্ট আসে তাহলে দারুণ বলে লাগবে। কিন্তু আহমেদাবাদ স্টেডিয়ামের যে পিচ, মানে আমি যা মানে ইন্ডিয়া ফাইনাল যাওয়ার পর পিচ সম্পর্কে যেগুলি দেখলাম, পিচ সম্পর্কে কিন্তু আপনার পিচিং বল কিন্তু এই জায়গার মধ্যে স্পিনাররা কিন্তু কিছুটা সাহায্য পাবে স্পিনারতে, কেন স্পিনিং ডিপার্টমেন্টটা কিন্তু নিউজিল্যান্ডে একটু স্ট্রং, সেন্টার থেকে আরম্ভ করে খুব ভালো স্পিনার আছে। না, এখানে ব্যাপারটা হচ্ছে কখন পাবে, মানে আমি আর একটু বিস্তারিত চাইছি। হাবুলদা বলছে যে পিছে যা বলছে শুরুতে
ফাস্ট বোলাররা কিছুটা সুবিধা পাবে, বাউন্স পাবে। এখন তাহলে যারা প্রথমে ফিল্ডিং করছে, যে দল প্রথমে ফিল্ডিং করবে তাদের পেস বোলাররা, যদি আমি ধরে নিলাম ভারত প্রথমে ফিল্ডিং করছে, তাহলে বুমরা এবং অর্শদীপ কিছুটা বাউন্স পাবে। কিন্তু পরে যারা ফিল্ডিং করবে তাদের আবার স্পিনাররা লাভবান হবে বেশি, কারণ তখন বলছে পরে স্পিন ধরবে বেশি মাঠে, কিন্তু পরে আবার মাঠে ডিউ যদি থাকে তাহলে বল হাতে গ্রিপ আসবে না। তাহলে কোন দিক থেকে লাভবান হবে? না, ডিউটা ওয়েস্টে এই টাইমে ডিউ থাকে না। আচ্ছা, ডিউ ফ্যাক্টর হবে না। ডিউ ফ্যাক্টর সংক্ষিপ্ত একটা তথ্য, যে ভারত এবং দক্ষিণ আফ্রিকার যে ম্যাচটা আহমেদাবাদে হয়েছিল, সেখানে কিন্তু ভারতের পেসাররা সুবিধা নিয়েছিল, 3টি উইকেট তুলে নিয়েছিল 6 ওভারের মধ্যে দক্ষিণ আফ্রিকার। একদম। কিন্তু তারপর মার্করাম আর এই যে মিলে কিন্তু সেই যে বিপদটা কাটিয়ে একটা ভালো স্কোর করেছিল, সম্ভবত 186, কিন্তু ভারতীয় ব্যাটসম্যানরা পরবর্তী সময়ে সুবিধা করতে পারেনি, মাত্র 111 করেছিল। যে কথাটা বলবো যে পরবর্তী সময়ে যে বোলাররা কিছুটা সুবিধা পায়, সেটা কিন্তু প্রমাণ পেয়েছে আমরা এই ভারত এবং দক্ষিণ আফ্রিকা ম্যাচ থেকে। এবারে 2020 বিশ্বকাপে ভারত একটি ম্যাচে কিন্তু হারেছে, সেটাও আবার আহমেদাবাদে, কিন্তু ঠিক মানে সাউথ আফ্রিকার কাছে যেটা হেরেছে। হ্যাঁ, এটা একটা বিশাল একটা অ্যাডভান্টেজ হয়েছে। যেমন আমরা দেখলাম সাউথ আফ্রিকা একদম দারুণ ভাবে খেলছে, হারাবার আমি তো ভেবেছিলাম সাউথ আফ্রিকা হট ফেভারিট ছিল, এবার হট ফেভারিট সবাই বলছিল, সন্দেহ নেই, কিন্তু একটা ম্যাচে হারলো, তিনটি মানে তাদের যে চোকার্স বলে তাদের যে একটা অপবাদ, সেটা কিন্তু রয়েই গেল। ইন্ডিয়া টিমের একটা অ্যাডভান্টেজ হয়েছে, এই যে সাউথ আফ্রিকার সাথে হারাটা টিমের জন্য খুব ভালো হয়েছে। একটা টিম স্পিরিটের, একটা টিমের মধ্যে একটা কম্বিনেশন, যে আমরা হারতেও পারি, এই ধারণাটা কিন্তু ইন্ডিয়া টিমের মধ্যে ঢুকে গেছে। যদি খেলে আমরা হারতেও পারি, যদি ভালো খেলে আমরা হারার সম্ভাবনা থাকবে বেশি। এই যে ভয়টা, এই ভয়টা অনেক লাগবে। আর তাছাড়া ওই আমাদের স্টেডিয়ামে 1,30,000 দর্শকের মাঝখানে খেলা, এটা দুটো টিমের কাছে চাপের খেলা। সবচেয়ে বেশি চাপ হলো নিউজিল্যান্ডের কাছে, না ভারতের দর্শকরা এক্সপেকটেশনটা বেশি ভারতের কাছে। ভাবলে এখানে একটা ফ্যাক্টর আছে যে আহমেদাবাদের টসে যারা প্রথম ব্যাট করছে, টসে জয়লাভ করে ইন্ডিয়া কি করবে বা নিউজিল্যান্ড কি করবে, প্রথম ব্যাট করছে, শেষ যদি 16টা ম্যাচ ধরি, তাহলে প্রথম ব্যাট করে জয়লাভ করেছে 11 টিমে 11 বার, এবং দ্বিতীয় ব্যাট করে জয়লাভ করেছে 5 বার, মানে 11 থেকে 5, 11 আর 5, এ হচ্ছে হিসাব। এখন ইন্ডিয়া আহমেদাবাদে 10টি ম্যাচ খেলেছে টি20, সেখানে 7টি জয় এবং 3টি পরাজয়। এখন ভারত যদি টসে জেতে, তাহলে আগামীকাল কি করবে? প্রথমে ভারতের শক্তিটা কোথায়? টসে জিতলে ইন্ডিয়া, তার আগেও যখন ওয়েস্ট ইন্ডিজের সাথে যখন টসে হারলো, সূর্যকুমার কিন্তু চাইছিল মানে প্রথম ব্যাটিং করতে। আচ্ছা, তার বডি ল্যাঙ্গুয়েজেই বুঝতে পেরেছি যে ব্যাটিং চেয়েছিল মনে মনে। যাই হোক, হয়ে গেছে, টসে হেরে ব্যাটিং পেল, আমরা দেখলাম 253 রান, তাই তো? এটা হচ্ছে টস ফ্যাক্টর। টসে এখন ইন্ডিয়া কি করবে? ইংল্যান্ডের স্টেডিয়ামে, বিশাল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, যে মাঠের বড় মাঠ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। উইকেট সম্পর্কে যারা পিচ সম্পর্কে জানে, ওদের এমন একটা ধারণা দেখলাম, পিচ সম্পর্কে যে স্পিনারদেরও সাহায্য পাবে। আমার মনে হয় ইন্ডিয়া টস জিতে প্রথম ব্যাট করলেই ভালো। আচ্ছা, এবং চাপের মুখে ব্যাট করা, 1,30,000 লোকের সামনে সেকেন্ড রান যে লক্ষ্যটা থাকবে, এটা ব্যাট করা, এটা টাফ। আগে ব্যাট করে নাও। আমাদের যে বোলিং আছে, আমাদের তো বুমরা আছে, অর্শদীপও আছে, এবং মানে সাউথ আফ্রিকা বরুণ আছে, আমাদের স্পিনিং এই জায়গাটার মধ্যে কিন্তু দারুণ। জানো, ওই স্টেডিয়ামে এই উইকেটে স্পিনারদের এটা সাহায্য। এখন এখানে আরেকটা কথা উঠছে যে নিউজিল্যান্ডের লেফট হ্যান্ডার ব্যাটসম্যানদের জন্য বরুণ চক্রবর্তীকে কি কুলদীপ রিপ্লেস করবে কিনা, মানে কুলদীপ কি দলে আসতে পারে? মানে অক্ষরের জায়গায় কুলদীপ বা বরুণকে রিপ্লেস করে কি কুলদীপ আসার সম্ভাবনা আছে? অক্ষর প্যাটেল তো প্রশ্ন ওঠে না, যেহেতু অলরাউন্ডার, বোলিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল। বরুণ চক্রবর্তীর তথ্যটা যদি আমরা একটু দিই, দেখবে যে বরুণ চক্রবর্তী কিন্তু উইকেট টেকারের দিক দিয়ে এই মুহূর্তে এবার 2020 ওয়ার্ল্ড কাপে একেবারে
এদানের সঙ্গে এই যে আমাদের আমেরিকার বলারটার সঙ্গে কিন্তু যুগ্মভাবে প্রথম স্থানে রয়েছে, 13টা উইকেট পেয়েছে এখন পর্যন্ত। সত্যি কথা বলতে কি, বরুণ চক্রবর্তী ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট টেকার এবারে ওয়ার্ল্ড কাপে। আসলে বরুণ চক্রবর্তীকে বসানোর ব্যাপারটা যে চিন্তা করছি বা করা হচ্ছে, সেটা বোধহয় আমি একজন ক্রিকেট প্রেমী হিসেবে বলতে পারি বা ক্রিকেটের নিয়ে খেলা দেখে বলতে পারি, মনে হয় ঠিক হবে না। কারণ যত বড় ম্যাচ গেছে, ইংল্যান্ডের বিরুদ্ধে কিন্তু ব্যাক থ্রো দিয়েছে আমাদের বরুণ চক্রবর্তী। দেখবে শুরুটা করেছিল বেশ ভালো, মেরেছিল যখন পরপর মারছিল, সেই সময় কিন্তু ব্যাক থ্রোটা কে দিয়েছে? বরুণ চক্রবর্তী। ওকে, সেই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম 3 বলে 3টে 6-এর পর উইকেট নিয়েছিল, সেই পঞ্চম বলে উইকেটটা তুলে নিয়েছে। এখন এখানে প্রথম এই ইনিংসের আহমেদাবাদের প্রথম ইনিংসের এভারেজ স্কোর হাবুল্লা, সেখানে বলা হচ্ছে 185 থেকে 90 হচ্ছে প্রথম ইনিংসের এভারেজ স্কোর। কালকে কতটুকু স্কোর দেখছেন স্বপনদা, মানে উইনিং স্কোর কতটা? যদি প্রথম ইন্ডিয়া ব্যাটিং করে, তারপর যদি ব্যাটিং না পায়, ফিল্ডিং করে, তাহলে পরে আসছি, কিন্তু উইনিং স্কোর কত হতে পারে? আমি যদি বলি যে নিউজিল্যান্ডের যা স্ট্রেংথ বা শক্তি আমরা সেমিফাইনালে দেখেছি, যতটা পারফরমেন্স করছে, তো 200 না হলে কিন্তু কঠিন হবে লড়াইটা। কারণ সেই জায়গায় ফেব এলেনের কথা বলি, মাত্র 33 বলে সেঞ্চুরি করে কিন্তু বিশ্ব রেকর্ড করেছে। বিশেষ করে বলবো শেষ 5টি বলে কিন্তু 24 রান নিয়েছে। দুর্দর্শ 24 রান প্রয়োজন ছিল সেঞ্চুরি করার জন্য। 5 বলে 2টি 6, 3টি 4 মেরে কিন্তু নিজের সেঞ্চুরি করেছে, দলকে জয় এনে দিয়েছে। বলবো যে 200 হলে হয়তোবা, ক্রিকেট তো অনিশ্চয়তা ভরা গেম, নিশ্চিত কিছু বলা যায় না, তবে 200 হলে আমাদের মানে ভারতীয়দের, মানে ভারতীয় ক্রিকেট প্রেমী হিসেবে বলবো যে আমরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো এবং দ্বিতীয় ইনিংসটা ভালো দেখতে পারবো। যদি এক কম হয় তাহলে কিন্তু টেনশন নিয়ে দেখতে হবে আমাদের খেলাটা। ওকে, 200 প্লাস বলছে স্বপনদা। হাবুলদা, আপনার কি মনে হয়? তাই তো হয় উইনিং স্কোর। এই খেলাটা ইন্ডিয়া টিমের যে ব্যাটিং লাইন আপ 8 পর্যন্ত ব্যাট এবং লেফটি রাইটি কম্বিনেশন, দুর্দান্ত কম্বিনেশন। প্রত্যেকটি ব্যাটসম্যান আপ টু অক্ষর প্যাটেল মানে শুভম পর্যন্ত যে ব্যাটিং লাইন আপ আমাদের এগুলো খুব স্ট্রং। যে কোনো সময় যে কেউ দাঁড়িয়ে যাবে। ফাইনাল ম্যাচ যে কোথাও একটা চাপ তো থাকেই, তার মধ্যেও এই বিশেষ করে কিউজদের এগেইনস্টে রান, মানে এটা যদি 200 রান হয় ফাইনাল ম্যাচে, তাহলে তো দারুণ রান। এখন একটা তো এই যে পরিসংখ্যান বলছে, বা যে আইসিসি নকআউটে ইন্ডিয়া নিউজিল্যান্ডের একটা মানে ফোবিয়া বলে একটা আছে, মানে নিউজিল্যান্ডের প্রতি একটা ফোবিয়া আছে। ইতিহাস বলছে যে বড় ম্যাচে নিউজিল্যান্ড ভারতের জন্য মানে সবসময় একটা কঠিন প্রতিপক্ষ। তো এখানে স্বপনদা, এই যে 2019 ওয়ানডে, মনে আছে ওয়ানডে বিশ্বকাপ সেমিফাইনাল, এবং বা 2021-এর যে টেস্ট চ্যাম্পিয়নশিপের, সেখানেও কিন্তু নিউজিল্যান্ডের কাছে গিয়ে কিন্তু ভারতকে আটকে যেতে হয়েছিল। এখন বর্তমানে ভারতীয় দলের বডি ল্যাঙ্গুয়েজ কি সেই ভয় কাটিয়ে উঠতে পেরেছে? কি মনে হচ্ছে? না, প্রমাণ তো আমরা পেয়েছি। 2023 সালের বিশ্বকাপের সেমিফাইনাল তো নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত ফাইনালে উঠলো, সেই ভয় কিন্তু কেটে গেছে আমাদের। 2023 সালের যে, দেখো মনে আছে কিনা, যে সামির যে দুর্দর্শ বোলিং, 7টি উইকেট দখল, নিউজিল্যান্ডের ব্যাটিং দুর্মুজ করে দিয়েছে সামি। তারপর কিন্তু সেমিফাইনালে আমরা ফাইনালে উঠেছি। আসলে যে কথাটা বলছিলি সেটা 2020 আগ পর্যন্ত হয়তো বা আমাদের ছিল, সেটা হয়েওছে, কিন্তু তারপরে কিন্তু আমরা প্রমাণ করেছি যে নিউজিল্যান্ডকে নকআউটে হারিয়ে ফাইনালে উঠে যে আমরা কিন্তু হারাতে পারি নকআউটে নিউজিল্যান্ডকে। অবশ্যই সেই ফেবিয়া দূর হয়ে গেছে। এছাড়াও বলবো যে সদ্য নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যে যে সিরিজ হয়েছে, সেটাতে কিন্তু নিউজিল্যান্ডকে টি20-তে 4-1 হারিয়েছে ভারতীয় দল। আর ব্যাটসম্যানদের রানের কথা তো বলে লাভই নেই, রান একেবারে ফুলঝুরি রান হয়েছে। তবে বলবো যে ভারতীয়রা কিছুটা মনের দিক দিয়ে এগিয়ে থেকেও নামবে, কারণ 2020 সিরিজ, একদিবসীয় সিরিজ খেলেছে এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। নিউজিল্যান্ডের বোলারদের বিরুদ্ধে খেলে অভ্যস্ত আছে, খেলে নিজেদের কিছুটা মূল ত্রুটিগুলি শুধরে নেওয়ার সুযোগ পেয়েছে। তবে নিউজিল্যান্ড কিন্তু ছাড়বে না, কারণ তারা 2 মাস ধরে পড়ে রয়েছে, প্রায় 2.5 মাস ধরে পড়ে রয়েছে ভারতের পরিবেশ বলো, আবহাওয়া বলো, উইকেট বলো, সেই সম্পর্কে কিন্তু একটা বেশ ভালো, মোটামুটি ভালো ধারণা তাদের রয়েছে। তারা কিন্তু সেই অভিজ্ঞতাকে পুঁজি করে কিন্তু নামবে মাঠে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাবুলদা, এই যে নিউজিল্যান্ডের যে কিউরা, মানে মাঠে কিন্তু খুব মানে একদম কম্পোজ থাকে। এরা খুব স্লেজিং বা চিৎকার চেঁচামেচি এগুলো কিন্তু খুব একটা বেশি করে না, তো নিজেদের পরিকল্পনা বাস্তবায়িত করে খুব শান্ত থেকে। এটা কতটা অ্যাডভান্টেজ কিউইদের? নিউজিল্যান্ডের তার ক্রিকেটের হিস্ট্রি যদি আমরা দেখি, মার্টিন ক্রো, জেফ ক্রো থেকে আরম্ভ করে, তারা মাঠের ভেতরে সবসময় তারা খুব মানে
মানে মাঠের মধ্যে প্লেয়ারদের স্ট্রাইজিং ফেজিং এসব নেই। কালকে যে এই যে 1,32,000-এর যে আগ্রাসনটা, দর্শকদের আগ্রাসন এসব নেই, বা এই ভারতের আগ্রাসনটা কিভাবে হ্যান্ডেল করবে? হ্যাঁ, নিউজিল্যান্ডের মূল অ্যাডভান্টেজ হচ্ছে টিমের যে আমি তো বলেই দিলাম যে বোলিং লাইন আপ খুব স্ট্রং, এই বিষয়ের সন্দেহ। তাদের ফিল্ডিং দুর্দান্ত, এই বিষয়গুলো সন্দেহ নেই। কারণ টি-20 ক্রিকেটে এই যে ফার্স্ট 6 ওভারসটা, প্রথম যে 6 ওভার যে এটা হলো ইম্পর্টেন্ট। এই প্রথম 6 ওভারে, এই ওভারে যে টিম 50 থেকে 60 এর মধ্যে থাকবে, তাহলে রানটা গিয়ে 175 টু 180 পর্যন্ত থাকতে পারে। এক্সেপ্ট কোনো প্লেয়ার যদি খেলে তাহলে রানটা 200 যাবে। কিন্তু প্রথম আমাদের লক্ষ্য রাখতে হবে ফার্স্ট এই যে পাওয়ার প্লেতে, পাওয়ার প্লেতে কে থাকবে, মানে রানটা 50 থেকে 65 এর মধ্যে থাকতে হবে। এটা হয়, এটা হচ্ছে ইন্ডিয়া টিমের ক্ষেত্রে এটা কোনো বিষয় না এই ফার্স্ট 6 ওভার। কিন্তু পাশাপাশি যে ফার্গুসন যে পেস বোলার বা সেন্টনার যে বোলার, স্পিনার পর্যন্ত, এবং ওদের এবারকার বিশ্বকাপে এই টি-20 বিশ্বকাপের লক্ষ্য করছে সেন্টনার পর্যন্ত বল স্টার্ট করে দিয়েছে একটা টিমের সাথে। তো এই যে ওদের যে কনফিডেন্স, বিশেষ করে তাদের যে ফিল্ডিং প্লেসমেন্ট এবং ফিল্ডিং এর আউটস্ট্যান্ডিং ফিল্ডিং, এটার বিরুদ্ধে কিন্তু ইন্ডিয়া টিমের কিন্তু প্রথম ব্যাট করলেও আমি কনফিডেন্স যে ইন্ডিয়া টিম তো টস জিতলে ব্যাটিংই করবে, হারলে তো কি হবে বাদ দিয়ে, কিন্তু টস জিতে ইন্ডিয়া বোধহয় ব্যাটিং করবে আগে, কারণ প্রেসারে ওরা যাবে না, আগে ব্যাট করবে, কারণ ব্যাট করার মতো এবিলিটি আছে আট পর্যন্ত, টার্গেট দিয়ে দেবে যে কেউ, মানে প্রথম থেকে অভিষেক শর্মা থেকে একদম অক্ষর প্যাটেল পর্যন্ত যে কেউ দাঁড়িয়ে যাবে। ইন্ডিয়া টিমের এবারকার টি-20 টিম এক্সেপশনাল স্ট্রং টিম। আপনারা খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনি একদিকে বলছেন যে মাঠ তো বড়, আহমেদাবাদের মাঠ বড়, আর ওই দিক থেকে আমাদের নিউজিল্যান্ডের ফিল্ডিং মানে আন্তর্জাতিক লেভেলের একদম উচ্চ মানের রয়েছে। এখন সে জায়গায় দাঁড়িয়ে যেহেতু মাঠ বড়, সেখানে হার্ড হিটিং করতে গিয়ে যদি কখনো কারণে কম হিট হয়, তখন তাদের ফিল্ডিং রয়েছে, ভালো ফিল্ডিং। সেখানে দাঁড়িয়ে 2 রান বা 3 রানের কতটুকু স্কোপ রয়েছে এবং সেগুলোকে কতটুকু গুরুত্ব দেওয়া উচিত বলে মনে হয়? মানে হ্যাঁ, এটা তো এত বড় মাঠের মধ্যে রানিং বিটুইন দ্য উইকেট সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন ভারতের রানিং বিটুইন দ্য উইকেট সবচেয়ে ভালো এই মুহূর্তে কেমন দেখছেন? দারুণ, এই বিষয়ে সন্দেহ একদম 8 পর্যন্ত দুর্দান্ত রান। রানিং বিটুইন দ্য 1 কে 2 করছে, 2 কে 3 করছে। তো এই যে টিমের যে এই যে কম্বিনেশন, টিমের যে এই যে কম্বিনেশন লেফটি রাইটি করেছে, এটা এমনি হয়নি, শেষ পর্যন্ত স্যামসনকে আনতে বাধ্য হয়েছে। অভিষেক শর্মার মানে ঈশান কিষান স্যামসং আনার পর লেফটি রাইটি ওপেনিং যদি থাকে, যে কোনো টিমের একটা অ্যাডভান্টেজ থাকে। তার মধ্যে লেফটি ব্যাটসম্যান আসছে, তার মধ্যে আছে সূর্যকুমার রাইটি ব্যাটসম্যান, তারপর আবার আসছে লেফটি রাইটি করতে 8 পর্যন্ত যে কোনো প্লেয়ার সবাই আছে ফর্মে, যে কোনো আছে টি-20। আমার মনে হয় না এই যে পরপর 2 বছর মানে হিস্ট্রি বলে যে পরপর 2 বার চ্যাম্পিয়ন হতে পারেনি, এবার সেটা না হওয়ারই সম্ভাবনা বেশি, ইন্ডিয়া জিতবেই। ওকে, মানে এবার সেটা মানে ভাঙবে, আপনি বলছেন এই স্লটটা ভাঙবে, মানে পরপর 2 বার ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে। তাহলে দুটো জিনিস হবে, পরপর 2 বার যদি ইন্ডিয়া যদি এবার চ্যাম্পিয়ন হয়, পরপর 2 বার কোনো দল চ্যাম্পিয়ন হবে, আর ঘরের মাঠে চ্যাম্পিয়ন হওয়ার প্রথমবার হবে। সম্বন্ধে আপনার কি মনে হয়, মানে এই যে ব্যাটিং অর্ডার নিয়ে খুব বেশি ফ্লেক্সিবল হবে কি, মানে ভারত হবে কি, মানে কিছু আপ ডাউন করতে পারে নাকি যে ব্যাপারে মেইনটেইন হয়ে আসলো সেটাই করবে? একটা এক্সাম্পল তো আমরা পেয়ে গেছি সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে, শিবম দুবেকে নামিয়ে দেওয়া হয়েছে। কেন? সেটা কিন্তু ম্যাচের উপর নির্ভর করে, পরিস্থিতির উপর নির্ভর করবে ব্যাটিং অর্ডারের পরিবর্তন করা না করাটা। কারণ কি, টি-20 ক্রিকেট তো হাবুলদা বারবার বলছে যে সেখানে শুধু রান চাই। শিবম দুবে কিন্তু হার্ড হিটার, লেফটি ব্যাটসম্যান, দুটো খুব ভালো খেলতে পারে, হিটটা বেশ ভালো রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে দেখতে তো হঠাৎ করে নামিয়ে দিয়েছে শিবম দুবেকে 3 নম্বরে, ভালো খেলে দিয়েছে, তার জন্যই তো রানটা গেল 253 রানে, না হলে কি যেত? তাহলে ব্যাটিং অর্ডারের পরিবর্তনটা কিন্তু এখানে বসে বা গ্যালারিতে বসে ঠিক করা যাবে না, সে মাঠের খেলার উপর নির্ভর করবে, সিচুয়েশনের উপর থিংক ট্যাঙ্ক ঠিক করবে যে কখন কোন ব্যাটসম্যানকে নামালে পরিস্থিতি অনুযায়ী খেলতে পারবে, সেই অনুযায়ী কিন্তু নামাবে। আমরা দেখেছি সেমিফাইনালে, এখান থেকে বলতে পারবো না, মাঠে বসে যারা আছেন তারা অনেক অভিজ্ঞ, তারা অনেক বেশি বুঝেন, সবকিছু সামনে থেকে দেখেন, তারা ব্যাটিং অর্ডারটা কিন্তু এখান থেকে বলা একটু কঠিন।
আমার একটা জিনিস মনে হচ্ছে এই মুহূর্তে, কারণ আপনারা যে বারবার যেটা বলছেন যে টি-20 মানে হার্ড হিটিং এর খেলা, আর আমার যে সেই মহাকাব্যের কথা আমি শুরুতে বলেছিলাম হাউলদা, সেখানে এই যে এই হার্ড হিটিং এর মধ্যে বুমরা বা ম্যাট হেনরি কি কবিতা লিখবে বা সেটনার কি কবিতা লিখতে পারবে, বরুণ চক্রবর্তী কবিতা লিখবে, সেটা একটা বিরাট বড় বিষয়। এখন প্রশ্ন হচ্ছে যে নিউজিল্যান্ডের বাঁহাতি ব্যাটসম্যানদের আমাদের স্পিনাররা কতটুকু, বুমরা আমি আসছি পরে বুমরার ব্যাপারটা, কিন্তু স্পিনাররা কতটুকু তাদেরকে টেকেল করতে পারবে। আচ্ছা আমি একটা কথা বলে দিই মাঝখানে, দেখো ভারতের বোলিংটা কিন্তু সবটা নিয়ন্ত্রণ করছে বুমরার উপর, নির্ভর করছে এই মুহূর্তে। দেখো তোমার মনে আছে, নিশ্চয় থাকবে, 18তম ওভারটা কিন্তু বুমরা করেছে ইংল্যান্ডের বিরুদ্ধে, ঠিক আছে? সেই ওভারে কিন্তু মাত্র 8টি রান দিয়েছে, দেওয়ার পর কিন্তু ম্যাচটাকে একেবারে নিজের আয়ত্তে নিয়ে এসেছে, হাতের মুঠো নিয়ে এসেছে। তারপর হার্দিক পান্ডিয়া, সব শেষ ওভারটা হচ্ছে শিবম দুবে। তো বুঝতে পারছি আমরা যে ভারতীয় বোলিং এর যে নির্ভরতা বা নির্ভরশীলতা, তা কিন্তু বুমরা কিন্তু 4টি ওভার 4 স্পেলে করেছে, এক স্পেলে 2টি ওভার করেনি। প্রথম 6 ওভারের মধ্যে একটি, 10-এর মধ্যে একটি, 15-এর মধ্যে একটি, 20-এর মধ্যে একটি। তো আসলে কি বুমরাই হচ্ছে ভারতের বোলিং এর মূল স্তম্ভ। বুমরাকে যদি খেলে দিতে পারে তাহলে কিন্তু ভারতীয় দলের সমস্যা হতে পারে, প্রচন্ড সমস্যা হবে। শুধু না, এখন আমরা ইংল্যান্ডে যেভাবে দেখলাম বেথেল যেভাবে ট্যাকেল করলো বাকি বোলারদের, বিশেষ করে স্পিনারদের যেভাবে করেছে, ঠিক সেভাবে যদি আমরা এখন তাদের যে বাঁহাতি ব্যাটসম্যানরা আছে বা যে কোনো ব্যাটসম্যান আছে, রচিন রবীন্দ্র আছে, চ্যাপম্যান আছে, জেমি নিশাম আছে, যে কেউ যদি খেলে দেয় বাঁহাতি স্পিনারদের, তখন আমাদের সিক্সথ অপশন, যেটা আমাদের ইংল্যান্ড ম্যাচে আমরা দেখলাম শিবম দুবেকে লাস্ট ওভারটা দেওয়া হলো এবং সেখানে 22 রান নেওয়া হয়েছিল। সিক্সথ বলারের অপশন এবং আমাদের স্পিনাররা তাদের ব্যাটসম্যানদের কাছে যদি কোনোভাবে যদি মার খায়, তাহলে কি অপশন থাকবে? অপশন আছে, অভিষেক শর্মা আছে না, অভিষেক শর্মা তো বল করতে পারে, সেগুলো কি চালিয়ে দিতে পারে। সিক্সথ অপশন মিন্স যদি শিবম দুবেকে বেশি মারা হয়, 1-2 ওভার অভিষেক শর্মাকে দিয়ে করানো যেতে পারে। অভিষেক শর্মা কিন্তু অ্যাকচুয়ালি ক্রিকেটে যদি বলি, অভিষেক শর্মার অভিষেক কিন্তু হয়েছে অলরাউন্ডার হিসেবে। পরবর্তী সময়ে যখন তাকে ওপেনার আনা হয়েছে, তারপর ব্যাটসম্যান হয়ে গেছে, ব্যাটিং অলরাউন্ডার। হ্যাঁ, ব্যাটিং অলরাউন্ডার না, বল করে না ইন্টারন্যাশনাল ম্যাচে, কিন্তু করাতে পারে। একটা ছোট্ট একটা এক্সাম্পল বলি, ক্রিকেট ইতিহাসে স্টিভ স্মিথের নাম আমরা সবাই জানি। ক্রিকেটে কিন্তু অভিষেক হয়েছে লেগ স্পিনার হিসেবে। স্টিভ স্মিথ বর্তমানে বিশ্ব ক্রিকেটের অনেক রেকর্ড করেছে, অনেক কিছু করছে ব্যাটসম্যান হিসেবে, কিন্তু স্পিনটা চলে গেছে। সবটাই নির্ভর করে প্র্যাকটিসের উপর, কখন কাকে প্রয়োগ করা হবে, লাগাবো। তারপর স্পিনিং মানে ওই জায়গাটার মধ্যে দুটো স্পিনার, বরুণ চক্রবর্তী, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং তার মধ্যে বুমরা তো আছেই। তো এই জায়গার মধ্যে লেফটি ব্যাটসম্যান যে ম্যাচে এফেক্টিভই হবে। আচ্ছা, আমার যতটুকু ধারণা এফেক্টিভ হবে। তার মধ্যে লেফট স্পিনার তো আছেই, অক্ষর তো আছেই, বল করে দিয়ে দেয়। মোট কথা মানে দুটো টিমের এই যে লেফটি ব্যাটসম্যানও আছে, আমাদেরও আছে, আমাদের একটু বেশি। তো কাজেই অ্যাডভান্টেজটা দুটো টিমের পক্ষেই থাকবে, যেভাবে প্রয়োগ করবে নিজেকে, যে ভাবে প্রয়োগ করবে সেভাবে কিন্তু রানটা চলে আসবে। একটু বলি, নিউজিল্যান্ডের প্রথম 3 জন ব্যাটসম্যান কিন্তু রাইটি। হ্যাঁ তাই, হ্যাঁ, রচিন রবীন্দ্রকে যদি 3 নম্বর নামানো হয় হতে পারে, কিন্তু ফিলিপস যদি আসে, সেও কিন্তু রাইটি ব্যাটসম্যান। তাদের লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনটা হচ্ছে না, প্রথমে রাইট হ্যান্ড তারপর আবার লেফট হ্যান্ড হচ্ছে একসঙ্গে। হ্যাঁ, ওপেনার কিন্তু কে, শেপার্ড, টিম শেপার্ড, আর হচ্ছে তোমার ফিনেলেন। তো দুজন কিন্তু রাইটি ব্যাটসম্যান। আমি বারবার বলি, রাইটি লেফটি পড়ে আসছে, কম্বিনেশনটা সবসময় বোলারদের একটু ডিস্টার্ব করে, কিন্তু তাদের রাইটি কিন্তু লেফটির প্রয়োজন নেই। দুই রাইটি যদি একটু খেলে দিতে পারে, তাহলে কিন্তু ধ্বংস করে দেবে। আমরা দেখেছি তো, ঠিক সাউথ আফ্রিকার সঙ্গে যা হয়েছে। ঠিক, এখন আমাদের অর্শদীপের যে এই যে স্ল্যান্টেড অ্যাঙ্গেল, সেটা কতটুকু মানে বুমরার ইয়র্কার, যদি নিখুঁত ইয়র্কার যখন হয়, সেটা যতটা ব্যতিব্যস্ত করে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের আমাদের এই যে স্ল্যান্টেড অ্যাঙ্গেল যেটা অর্শদীপের, যেটা সেটা কতটা মানে সেদিনের ম্যাচে মানে চাপের মুখে অর্শদীপ অনেক সময়, হ্যাঁ চাপের মুখে অনেকটি খেলাতেই চাপের মুখে অর্শদীপ কিন্তু ঠিকমতো বল কিন্তু করতে পারেনি, ওই অ্যাঙ্গেলটা রাখতে গিয়ে এক্সেসিভ রান দিয়ে দেয়। তো
একটা অভিজ্ঞতা থেকে ফাইনাল ম্যাচে যখন আসছে, ফাইনাল ম্যাচে কিছুই বলা যায় না। ফাইনাল ম্যাচ ফাইনাল, দুটো টিমের কাছে কিন্তু সমান। ফাইনাল ম্যাচ ইজ ফাইনাল ম্যাচ। যে টিম যত বেশি নিজেকে প্রয়োগ করতে পারবে, 100% প্রয়োগ করতে হবে, ওই টিম চ্যাম্পিয়ন হবে। এমন হতে পারে এই জায়গার মধ্যে 200 রানের কথা এসছে, এমন হতে পারে কম রানের খেলা হতে পারে, মানে 165 টু 175 চাপ আছে সেখানে থাকতে পারে, কারণ এটা ফাইনাল ম্যাচ বলে কথা। তো কাজেই যে কোনো কিছু হতে পারে, মানে যে কোনো কিছু হতে পারে। সবটাই নির্ভর করে যে টিম ভালো ফিল্ডিং করবে। যেমন আমরা ইন্ডিয়া টিমের ফিল্ডিং আউটস্ট্যান্ডিং ছিল, বিশেষ করে দুর্দান্ত ছিল। আর আমাদের ফিল্ডিং সাইড রিয়েলি খুবই ভালো। না হলে এই যে লাস্ট যে রান আউটটা যে করলো হার্দিক পান্ডে, যেটা আউটস্ট্যান্ডিং, এটা যদি না হতো তাহলে খেলা বেড়ে যাওয়ার চান্স ছিল, থাকতো কিনা ফাইনালে সন্দেহ। 7 রান তখন শর্ট পড়তো না। যাই হোক, ক্রিকেটের মধ্যে যদি ইনস্ট্যান্ট যা হবে তাই নিয়ে ভাবতে হবে, যদি বলে লাভ নেই। কিন্তু আমি এখনো মানে সন্ধিয়ান যে আহমেদাবাদের যে উইকেটটা ওয়াংখারের মতো হবে কিনা আমার সন্দেহ যাচ্ছে। মানে আপনি বলছেন ব্যাটিং পিচ হবে কিনা, ব্যাটিং এর স্বর্গরাজ্য হবে কিনা সন্দেহ আছে। এখানে বোলারও অ্যাডভান্টেজ পেয়ে যাবে এবং দুটো ফাইনাল টিম যাচ্ছে একদম। কিউজের ব্রিলিয়ান্ট, এই বিষয়গুলো সন্ধানে ইন্ডিয়া টিমও ব্রিলিয়ান্ট। যদি চুলচালা যদি বিশ্লেষণ করি, তারপরেও আমি পিচ নিয়ে আমি সন্দেহ প্রকাশ করছি সেটা ব্যাটসম্যানের ফেভারে হবে কিনা, বা স্পিনাররা অ্যাডভান্টেজ পাবে কিনা। স্পিনাররা যদি অ্যাডভান্টেজ পেয়ে যায়, রান যে মানে 200 হবে, আমার মনে হয় না এরকম রানটা থাকবে। 185 থেকে 190 এর মধ্যে থাকলেও থাকতে পারে। ওকে, যেটা এভারেজ স্কোর, মানে এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামের এভারেজ স্কোরই 185 টু 90 এর মধ্যে, আর সেটাই থাকবে। ওকে স্বপনদা, এই যে আমরা বিভিন্ন ভাবে ম্যাচের টার্নিং পয়েন্ট যেটা বলা হয় বা কোর পয়েন্ট, যেগুলো ইংল্যান্ড ইন্ডিয়ার ম্যাচের কিছু কোর পয়েন্ট ছিল, কিন্তু নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার ম্যাচে খুব একটা বেশি কোর পয়েন্ট নেই, কারণ একতরফা খেলে গেছে নিউজিল্যান্ড। 12.5 বলে খেলা জিতে নিয়েছে, 173 করে নিয়েছে। কিন্তু সেদিন ইংল্যান্ড এবং ভারতের ম্যাচটার মধ্যে কিন্তু কিছু কোর পয়েন্ট ছিল, যেমন বুমরার বোলিং ছিল, বুমরার কয়েকটা ওভার, তারপর সেখানে অক্ষর প্যাটেলের ক্যাচগুলো ছিল, সঞ্জু স্যামসাং এর ব্যাটিং ছিল, আবার উল্টো দিক থেকে ইংল্যান্ডের বেথেলের অলমোস্ট খেলা জিতিয়ে নিয়ে গেছিল। আর্চার লাস্টের ওভারে, শিবম দুবের ওভারে অলমোস্ট আর একটা শুধু কম 6 যদি মারতে পারতো তাহলে খেলা টাই হয়ে যেত। আপনার কি মনে হয় এই যে আগামী দিনের খেলাতে, মানে রবিবারের ফাইনাল ম্যাচে কার বিরুদ্ধে কার লড়াইটা, বা কোন খেলোয়াড়গুলোকে একটু নজরে রাখতে হবে, কারা ফাইনালে মানে সেরা মঞ্চের সেরা দিতে পারে বলে মনে করেন? আমার তো মনে হয় এই জায়গায় তো ভারতীয় দলের 2 ওপেনার আছে, কিন্তু ঈশান কিষানকে সবচেয়ে বেশি নজর রাখতে হবে। কারণ ঈশান কিষান এমন একটা ক্রিকেটার, যে কোনো সময় ভারতীয় দলে বেশ কয়েকজন আছে, এর মধ্যে ঈশান কিষান কিন্তু প্রত্যাবর্তন হয়েছে ওর, কিন্তু মাঝখানে একেবারে দল থেকে চলে গেছিল, তারপর এই সৈয়দ মুস্তাক আলী খেললো, এরপর মানে ঘরোয়া ক্রিকেট খেলে আবার ফিরে এসেছে, নিজেকে প্রমাণ করে ফিরে এসেছে, ফিরে আসার পর কিন্তু নিজেকে প্রমাণ করে দিয়েছে। আমি বলি কি জানো, ঈশান কিষান কিন্তু বিরাট একটা ফ্যাক্টর হতে পারে নিউজিল্যান্ডের কাছে। কারণ ঈশান কিষান নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে সিরিজগুলি খেলেছিল সেখানে দুর্দান্ত ব্যাট করেছিল, ছোট ছোট ইনিংস, 35, 40, 50 এই ধরনের ইনিংস খেলেছে, কিন্তু ভালো ছিল, ভিতটা তৈরি তো করে দিয়ে গেছে। বিশেষ করে যে কথাটা বলবো, যে গুয়াহাটিতে যে ম্যাচটা হয়েছিল, একদিনের ম্যাচ, 154 রান করেছিল, সেখানে ঈশান কিষান তো 13 বলে 28 রানের একটা ইনিংস খেললো, সেটা কিন্তু ধ্বংস করে দিয়ে গেছে। বাকি কাজটা অভিষেক শর্মা করেছে উইকেটে থেকে, কিন্তু ওই যে রাস্তা দেখো, প্রথম বলে স্যামসাং আউট হয়ে গেছিল, ঈশান কিষান এসে তারপর 13 বলে 28 এই যে করে দিয়ে গেল, অভিষেক শর্মার হাতে ম্যাচটা তুলে দিয়ে গেল। এই কথাটা বলি, অভিষেক শর্মা যদি খেলে রান করতে হবে, না হলে ভারতীয় দলকে কিছুটা চিন্তায় থাকতে হবে ব্যাটিং নিয়ে। পরবর্তী সময় ঈশান কিষান, আর সবার আগে যে নজরটা থাকবে সেটা হলো শিবম দুবে। শিবম দুবে এই মুহূর্তে ভারতীয় দলের কি প্লেয়ার, হার্দিক পান্ডিয়াও আছে, কিন্তু ভূমিকাটা যদি দেখি ব্যাটিং এর ক্ষেত্রে শিবম দুবে কিন্তু করেছে 2-3টি ম্যাচে, কিন্তু একটি ম্যাচে আবার হার্দিক পান্ডিয়া করেছে। ভারতীয় দলের ব্যাটিং নিয়ে কেউ না কেউ দাঁড়িয়ে যাবে, কিন্তু বিশেষ নজর যদি রাখি ঈশান কিষান আর শিবম দুবের উপর রাখি। ওকে, আপনার কি মনে হয় স্যামসাং 1, 2, 3 নম্বর হবে? ব্যাপারটা হচ্ছে ক্রিকেটের অভিজ্ঞতা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অভিজ্ঞতাই মানুষকে অনেক কিছু শেখায়।
এবারকার টি-20 ওয়ার্ল্ড কাপে স্বপন যে কথাটা বলেছে তার সূত্র ধরে আমি বলছি, অভিজ্ঞতা হলো বড় শিক্ষক। ইন্ডিয়া টিমের এখন যারা ওপেন করছে, এখন সঞ্জু স্যামসন, তার অভিজ্ঞতা আছে। অভিষেক শর্মা দিস দ্য ফার্স্ট টাইম ফাইনাল খেলবে। ঈশান কিষান ফাইনাল খেলবে। অভিজ্ঞতার মধ্যে কে আছে? বুমরা, হার্দিক পান্ডিয়া অভিজ্ঞ, আর সূর্যকুমার, অক্ষর প্যাটেলও আছে। অভিজ্ঞতাটা অনেকটাই একটা টিমকে সাহায্য করে জেতার ক্ষেত্রে আর কি। এই ঈশান কিষান দিস দ্য ফার্স্ট টাইম এমন ফাইনাল ম্যাচ খেলবে, বিশাল বিষয় থাকবে। ঈশান কিষানের ইন্ডিয়া টিমে ব্যাক করা, বিশেষ করে টি-20তে এরা ভাবতে পারেনি, কিন্তু আউটস্ট্যান্ডিং ম্যাচ খেলেছে। কারণ ইন্ডিয়া বিসিসিআই বলে দিয়েছে যে গোড়া ক্রিকেট খেলতে হবে, ওই জায়গার মধ্যে ঈশান কিষান ঝাড়খণ্ড টিমের হয়ে চ্যাম্পিয়ন করেছে, ও একাই প্রচুর রান করেছে, এবং ও রান করে কিন্তু ইন্ডিয়া টিমে ঢুকেছে। কিন্তু ইন্ডিয়া টিমে ঢুকে গিয়ে স্থিত হওয়া, এটা অভিজ্ঞতা দরকার। এবং অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি বলছি, ফাইনাল ম্যাচের মধ্যে আমার থাকবে সূর্যকুমার থাকবে নজর, দ্বিতীয় হচ্ছে হার্দিক পান্ডিয়া, আর তৃতীয় হচ্ছে বুমরা। তিনজনের উপর বাকিরা চালিয়ে যাবে। আমার যে কোনো সঠিক কথাই বলেছে, কেউ না 30, 35, 40 রান করছে, চালিয়ে যাবে। তিনজনের উপরে থাকবে, মানে গুরুদায়িত্বটাই তিনজনের উপরেই থাকবে। ওকে, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। ছোট ছোট প্রশ্ন, ম্যান অফ দ্য ম্যাচ কার দিকে যেতে পারে? সঞ্জু স্যামসন গত দুটো ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ছিল। সমন্দা, কার কাছে যেতে পারে ম্যান অফ দ্য ম্যাচ ফাইনালে? ইন্ডিয়া না নিউজিল্যান্ড? যদি ইন্ডিয়ার হয়ে থাকে কোন প্লেয়ার? দেখো, নির্দিষ্ট করে বলাটা তো খুব কঠিন। যে কেউ ম্যাচের হিসাব পাল্টে দিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হতে পারে, তবে আমার মনে হয় অলরাউন্ডারদের ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে, নিউজিল্যান্ড হোক বা ভারতীয় দল হোক। কি বলবেন হাবুলদা? হ্যাঁ, সঠিক। ওকে হাবুলদা, আপনি একমত? অলরাউন্ডার। আচ্ছা, ছোট্ট একটা কথা বলে নি হাবুলদার প্রসঙ্গক্রমে, যে অভিজ্ঞতা ছাড়াও অনেক কিছু আছে। এবার ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা অনেকটি রেকর্ড পেয়েছি, সর্বাধিক রানের রেকর্ড এক ওয়ার্ল্ড কাপে। 22 বছরের সাহেবজাদা ফারহান কত করেছে? 383 রান। বিরাট কোহলির সেই 308 রান ভেঙে দিয়েছে। ওকে, তো যে কথাটা বলবো, যে এই যে রেকর্ড বা করা, সেটা কিন্তু স্নায়ুর চাপের উপর নির্ভর করে। স্নায়ুর চাপ যে নিতে পারবে তারাই জিতবে। হাবুলদা একটা বেশ ভালো কথা বলেছে, ফাইনাল ম্যাচ কারা জিতবে বলা কঠিন, কারণ স্নায়ু যুদ্ধে যে দলের ক্রিকেটাররা মাঠে নিজেদের সঠিকভাবে প্রয়োগ করতে পারবে, তাদের হাতেই কিন্তু বিশ্বকাপ। ওকে, এখন কার হাতে বিশ্বকাপ দেখছেন? আপনার বাজি কার পক্ষে? শোভনদা? অবশ্যই ইন্ডিয়ান হিসেবে ভারতীয় দলের কাছে থাকবে। ওকে, হাবুলদা? ইন্ডিয়া টিমে। ওকে, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে সঙ্গে থাকার জন্য আজ এবং সময় দেওয়ার জন্য। আগামীকাল অবশ্যই টিভির সামনে আপনাদের সঙ্গে দেখা হবে আবার। দর্শক বন্ধুরা, ইতিহাস হয়তো আমাদের বারবার নিউজিল্যান্ডের সামনে থমকে যেতে দেখেছে, কিন্তু রবিবারের রাতটি হবে সেই ইতিহাস নতুন করে লেখার। ঘরের মাঠে নিজেদের চেনা পরিবেশ, ভারত তার তৃতীয় টি-20 বিশ্বকাপ উঁচিয়ে ধরবে, এই বিশ্বাস আজ কোটি কোটি ভারতবাসীর। শুভকামনা টিম ইন্ডিয়ার সবাইকে, এবং আহমেদাবাদ তৈরি, ভারত তৈরি। এখন শুধু ট্রফিটা ঘরে তোলার অপেক্ষা। আপনারা সঙ্গে থাকুন। দেশ দুনিয়ার সব নিউজ আপডেট এবং টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।